আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দায়িত্ব নেওয়ার পর কাল প্রথম বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী। সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন সহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন। জেলা জুড়ে উৎসবের আমেজ। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু। প্রকোপ বাড়ায় অনলাইন ক্লাসের নির্দেশনা চেয়ে হাইকোর্টের রিট। কাল শুনানি। ১২ কেজি এলপিজির দাম ২১২ টাকা বাড়িয়ে ১,৯৪০ টাকা নির্ধারণ। তিতাস গ্যাস ফিল্ডে ৩১ নম্বর কূপ খনন শুরু। এবং চট্টগ্রাম বন্দরে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনার ব্যাপারে দ্রুতই সিদ্ধান্ত, জানালেন নৌ পরিবহন মন্ত্রী। প্রয়োজনে উন্মুক্ত টেন্ডার। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর আগামীকাল প্রথমবারের মতো বগুড়া যাচ্ছেন তারেক রহমান। দিনব্যাপী সরকারি সফরে তিনি বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও জনসভায় অংশ নেবেন। এ সফর ঘিরে তার পৈতৃক ভিটা গাবতলী সহ পুরো জেলায় বিরাজ করছে উৎসবের আমেজ। বগুড়া থেকে আজিজুল হাকিম রুমনের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকুর রহমান। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো একদিনের সরকারি সফরে সোমবার বগুড়া যাচ্ছেন তারেক রহমান। এই সফরকে ঘিরে বগুড়ায় চলছে উৎসবের আমেজ। বগুড়ায় একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে রয়েছে বগুড়া পৌরসভাকে দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা, স্বাস্থ্য খাতে আধুনিক সুযোগ সুবিধা সংযোজন, খাল খনন ও জলাবদ্ধতা নিরসন সহ নানা প্রকল্প। ১৯ বছর পর এই বাগবাড়ি এবং গাবতলীতে আসার খবর পাওয়ার পর সাধারণ মানুষ এবং দলের নেতাকর্মী সবাই উজ্জীবিত। নসিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বাগবাড়িতে এই ফ্যামিলি কার দেবে, তার বাড়ির পাশেই খাল খনন হবে এবং জিয়াউর রহমান হাসপাতাল পরিদর্শন করবে। প্রধানমন্ত্রী হয়েছেন বগুড়ার সন্তান, বগুড়ার উন্নয়ন হবে, এটাই স্বাভাবিক। বিগত ১৫টি বছর আমরা যে বঞ্চিত ছিলাম, সেই বঞ্চিত জায়গা থেকে আমরা আমাদের সমতার জায়গায় আসতে চাই। প্রধানমন্ত্রীর এই সফর বদলে দিতে পারে এলাকার উন্নয়নের চিত্র, এমনটা মনে করছেন বগুড়াবাসী। এলাকায় একটা সাড়া পড়ে গেছে সবকিছুতে। ছেলে মেয়েরা চিন্তা করতেছে কেমনে তারা তাকে বরণ করবেন। আমি তো উৎফুল্ল হয়ে গেছি যে আল্লাহ এই মাটিতে আসলে আমি দেখতে পারবো। এই 18 বছর পিছিয়ে যাওয়া বগুড়াকে তিনি এগিয়ে নিয়ে যাবেন, এটি বগুড়া মানুষের কথা। যখনই সিটি কর্পোরেশন হবে তখন কিন্তু এর পরিধি, উন্নয়নের পরিধি অনেক গুণে বেড়ে যাবে, সর্বসেক্টরে, স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, যোগাযোগ ইত্যাদি। সোমবার বিকেলে প্রধানমন্ত্রী শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে এক জনসভায় বক্তব্য রাখবেন। ইতোমধ্যে সম্পন্ন হয়েছে সকল প্রস্তুতি। একটা আনন্দোৎসবমুখর পরিবেশে আমাদের এই জনসভাটা অনুষ্ঠিত হবে। আমাদের জনসভার প্রস্তুতি প্রায় শেষ। তিনি বগুড়া প্রত্যন্ত অঞ্চল ঘুরে বেরিয়েছেন। বগুড়ার মানুষের কিভাবে কর্মসংস্থান করতে হবে, বগুড়ায় কিভাবে ডেভেলপমেন্ট ওয়ার্ক করতে হবে, বগুড়ায় কোনটা নেই সেটা বগুড়ায় দিতে হবে, সবই তার নলেজে রয়েছে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা। দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়ে ১৬৫ জন এবং উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১,১৯৭ জন। স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এদিকে দেশ জুড়ে বেড়েই চলছে হামের প্রকোপ। হাসপাতালগুলোতে বাড়ছে হাম রোগীর সংখ্যা। রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলোতে দেখা দিয়েছে শয্যা সংকট। তবে কিছু জায়গায় চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে অনেকে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট করছেন আশিকুর রহমান। প্রতিদিনই হামের প্রকোপ বাড়ছে দেশের বিভিন্ন জেলায়। নবজাতক ও শিশুরা যুক্ত হচ্ছে সংক্রামক এই রোগের তালিকায়। রাজধানী ঢাকার পর সবচেয়ে বেশি আক্রান্ত রাজশাহী বিভাগে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন ১০ রোগী ভর্তি হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন রোগের লক্ষণ নিয়ে চিকিৎসাধীন রয়েছে আরও ১৩২ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৬ জন। এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছে ৩৪ শিশু। এছাড়া চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে ৭২ জন। অন্যদিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে
চিকিৎসাধীন অবস্থায় এক শিশু মারা গেছে। শিশুদের পাশাপাশি বয়স্করাও উপসর্গ নিয়ে হাসপাতালে আসছেন। চলতি মাসেই লক্ষণ নিয়ে মোট ৪৬ জন শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে ২৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং ১৭ জন এখনও চিকিৎসাধীন। পাবনার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১৭ জন নতুন রোগী ভর্তি হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ২৫ জন। প্রকোপ বৃদ্ধি পাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। অন্যদিকে শয্যা সংকটে বিপাকে পড়েছেন রোগী ও স্বজনরা। আশিকুর রহমান, এটিএন বাংলা। এদিকে দেশে হামের প্রকোপ বেড়ে যাওয়ায় সব স্কুল কলেজে সরাসরি ক্লাস বন্ধ করে অনলাইন পাঠদান চালুর নির্দেশনা চেয়ে হাইকোর্টে করা রিটের শুনানি আগামীকাল। রিট আবেদনটি উপস্থাপনের পর বিচারপতি রাজিকাল জলিল ও বিচারপতি দেবাশিস রায়ের দ্বৈত বেঞ্চ শুনানির জন্য এদিন ঠিক করেন। দেশে হামের ৪৭ শিশু মৃত্যুর ঘটনায় গত ২ এপ্রিল উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন চেয়ে হাইকোর্টে রিট করা হয়। সেই সাথে হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চাওয়া হয়। তবে অবকাশকালীন সময়ে হাইকোর্টের দুটি বেঞ্চ রিটটি শুনতে চাননি। চট্টগ্রাম বন্দরে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনার ব্যাপারে দ্রুতই সিদ্ধান্তে আসা যাবে জানিয়েছে নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, বর্তমানে উদ্যোগ সফল না হলে টার্মিনালটি পরিচালনার জন্য উন্মুক্ত টেন্ডারে যাবে সরকার। দুপুরে চট্টগ্রাম বন্দর পরিদর্শন শেষে নৌপরিবহন মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, এনসিটি পরিচালনায় রাষ্ট্র ও জনগণের স্বার্থকে প্রাধান্য দেবে সরকার। এ সময় উপস্থিত ছিলেন বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল SM মনিরুজ্জামান। কোনো একটা প্রপোজাল যখন যে প্রক্রিয়ায় আসে, প্রথমে সেই প্রক্রিয়ার সাথেই বার্গেনিংটা করতে হয়। সেই প্রক্রিয়া যদি আমাদের স্বার্থ রক্ষা না করে, ডেফিনেটলি আমরা উন্মুক্ত টেন্ডার প্রক্রিয়াও যেতে পারি। যেহেতু প্রক্রিয়াটার প্রস্তাবনা ওই রকম, নিশ্চয়ই সেটা নিয়ে আমরা কথা বলছি। আবারও বলছি, সবাই বলে যে দেশের স্বার্থ বার্গেনিং হচ্ছে, এটা অন্যান্য সরকার বলেছে, আপনি বলছেন, আর আমরা বলছি দেশের স্বার্থ রক্ষা করে হতে চলেছে। সেটি না যদি হয়, নিশ্চয়ই আমরা তার জন্য জবাবদিহি করতে বাধ্য আছি। জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, সংসদে ওয়াকআউট করা বিরোধী দলের অধিকার। এটি একটি রাজনৈতিক চর্চা। তবে দীর্ঘস্থায়ী ওয়াকআউট বা দীর্ঘ সময় ধরে সংসদ বয়কট করলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে এবং জনগণ তাদের অধিকার হারিয়ে ফেলবে। দুপুরে নগরীর সার্কিট হাউস মিলনায়তনে বরিশাল চেম্বার অব কমার্সের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি। এ সময় স্পিকার বিরোধী দলকে অকারণে সংসদ বয়কট না করার অনুরোধ জানান। এছাড়া বিরোধী দলকে কাজ করার সুযোগ দেওয়ার জন্য সরকারি দলের প্রতিও আহ্বান জানান তিনি। এপ্রিল মাসে এই দ্বিতীয় দফা আবারও বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম। ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১,৭২৮ টাকা থেকে ২১২ টাকা বাড়িয়ে ১,৯৪০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। সন্ধ্যা থেকে নতুন এই দাম কার্যকর হবে। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি ও আমদানি খরচ বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে এই মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে BERC। ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাস ফিল্ডের ৩১ নম্বর কূপের খনন কাজের উদ্বোধন করা হয়েছে। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বুধল এলাকায় এ প্রকল্পের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক AKM মিজানুর রহমান এবং BGFCL এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আব্দুল জলিল প্রামাণিক। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক মাহমুদুল নবাব, খনন ঠিকাদার প্রতিষ্ঠানের পরিচালক লাইলিন জেন্টাইন সহ BGFCL এর ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রকল্প পরিচালক মাহমুদুল আলম জানান, নির্ধারিত ২১০ দিনের মধ্যে ৩১ নম্বর কূপের খনন কাজ সম্পন্ন করার লক্ষ্যে নির্ধারণ করা হয়েছে। খনন কাজ সফলভাবে সম্পন্ন হলে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হবে, যা দেশের জ্বালানি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কাঁচামাল সংকটে বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন ডাই অ্যামোনিয়া ফসফেট সার কারখানার কার্যক্রম। শনিবার রাতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় অবস্থিত কারখানাটির অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে উৎপাদন বন্ধ হয়ে যায়। ব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান আলমগীর জলিল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে জ্বালানি সংকটে বন্ধ হয়ে যায় রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড CUFL এবং আন্তর্জাতিক বহুজাতিক কোম্পানি সার কারখানা কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড কাপকো। কারখানা সূত্রে জানা গেছে, গত 4 মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের ইউরিয়া ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। প্রতিষ্ঠার পর থেকেই DAP কারখানাটি এই দুই প্রতিষ্ঠান থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে উৎপাদন চালিয়ে আসছিল। ওই দুটি কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পাথর বোঝাই একটি ভারতীয় ট্রাক থেকে 5,935 বোতল নেশা জাতীয় সিরাপ জব্দ করেছে বিজিবি। শনিবার রাত 11টার দিকে সোনা মসজিদ স্থলবন্দর সংলগ্ন শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের একটি স্টোন ইয়ার্ডে অভিযান চালিয়ে এসব সিরাপ উদ্ধার করা হয়। সকালে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, স্টোন ইয়ার্ডে পার্কিংয়ে থাকা একটি ভারতীয় ট্রাক তল্লাশি করে পাথরের ভেতরে লুকানো অবস্থায় 20 বস্তা নেশা জাতীয় সিরাপ উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় ট্রাক চালক উপস্থিত না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ফরিদপুরের মাঠজুড়ে সাদা ফুলের গালিচা, যেদিকে চোখ যায় সবখানেই দোল খাচ্ছে পেঁয়াজ বীজের কদম। এবছর বীজ বিক্রি করে প্রায় 550 কোটি টাকা আয়ের স্বপ্ন দেখছেন এ অঞ্চলের কৃষকেরা। আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলনের আশা কৃষি অধিদপ্তরের। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের রিপোর্ট, জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। ফরিদপুরের বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন সাদা ফুলের সমারোহ। বিভিন্ন মাঠে মাঠে চলছে বীজের পরিচর্যা। দিনকে দিন সাদা সোনা হিসেবে পরিচিত পেঁয়াজ বীজের আবাদ বাড়ছে এ জেলায়। এবছর আবাদ হয়েছে রেকর্ড পরিমাণ। তবে এবছর বেশিরভাগ ক্ষেতে মৌমাছি না থাকায় হাত দিয়ে পরাগায়নের কারণে খরচ বেড়েছে কৃষকের। চাষিরা জানান, বাজার মূল্য ঠিক থাকলে তারা এবার বীজ বিক্রি করে লাভবান হবেন। দাবি জানান, সহজ শর্তে ঋণ দেওয়ার পাশাপাশি ভারত থেকে বীজ আমদানি বন্ধের। বীজের ভালো দাম পাওয়ায় এবছরে আমরা উৎপাদন বাড়াইছি। আবহাওয়া যদি অনুকূলে থাকে এবছরে ভালো দাম পাবো। বিঘা বীজ উৎপাদন করতে 1 থেকে 1.5 লাখ টাকা খরচ হয়, বাজার মূল্য 7 থেকে 8 লাখ টাকা। সরকার যদি আমাদেরকে কারিগরি দিক এবং সহজ শর্তে ঋণ দিয়ে সহযোগিতা করে, তবে আমরাই বরং আগামীতে এই পেঁয়াজ এবং পেঁয়াজের বীজ বাইরে রপ্তানি করতে পারবো। পেঁয়াজ বীজের আমদানির নির্ভরতা কমাতে এবং বীজের উৎপাদন বাড়াতে কৃষকদের সার্বিক সহযোগিতার কথা জানিয়েছে কৃষি বিভাগ। আমরা কৃষকদেরকে এখন যে পরামর্শ দিচ্ছি, বিশেষ করে পরাগায়নটা যদি তারা ভালোভাবে করতে পারে, বিশেষ করে হ্যান্ড পলিনেশন যদি আমরা ভালোভাবে এখানে করতে পারি, তাহলে পেঁয়াজের যে গুণগত মান, বীজের যে গুণগত মান, এই গুণগত মান ভালো থাকবে। এবছর প্রায় 1200 মেট্রিক টন পেঁয়াজ বীজ উৎপাদনের আশা কৃষি বিভাগের, যার মূল্য প্রায় 550 কোটি টাকা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। হবিগঞ্জে বিদ্যুৎ সরবরাহের অভিযোগ তুলে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জেলা শাখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, হবিগঞ্জে বিদ্যুতের ন্যায্য বন্টন হচ্ছে না। শহরের চাহিদা 17 মেগাওয়াট হলেও দেয়া হচ্ছে মাত্র 6 মেগাওয়াট, আর জেলার চাহিদা 157 মেগাওয়াটের বিপরীতে সরবরাহ 100 মেগাওয়াট। ফলে শহরে প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা এবং গ্রামে 10 থেকে 12 ঘন্টা লোডশেডিং হচ্ছে, যা জনজীবনে চরম ভোগান্তি সৃষ্টি করছে। এটিকে অব্যবস্থাপনা ও বৈষম্য হিসেবে উল্লেখ করে দ্রুত সমস্যা সমাধানে জেলা প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানায় সংগঠনটি। চট্টগ্রামের ঐতিহ্যবাহী CRB এলাকায় কোনো ধরনের স্থাপনা নির্মাণের বিরুদ্ধে মানববন্ধন করেছেন পরিবেশবাদীরা। মানববন্ধনে অংশ নিয়ে হুঁশিয়ারি দিয়ে CRB রক্ষা মঞ্চ জানায়, এই এলাকায় প্রাইভেট হাসপাতাল সহ কোনো স্থাপনা নির্মাণ করতে দেয়া হবে না। বক্তারা বলেন, 1000 কোটি টাকা খরচ করেও একটি CRB তৈরি করা সম্ভব নয়। নগরীর ফুসফুস হিসেবে পরিচিত এই সবুজ অঞ্চল ধ্বংসের যে কোনো উদ্যোগ প্রতিহত করা হবে।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে নেত্রকোনায় চলছে 3 দিনব্যাপী বিজ্ঞান মেলা। জেলা শহরের দত্ত উচ্চ বিদ্যালয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। মেলায় অংশ নেয় জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। মেলায় অংশ নিয়ে পরিবেশ বিপর্যয় ও জ্বালানি তেলের সংকট কাটানোর লক্ষ্যে পরিত্যক্ত পলিথিন দিয়ে ডিজেল, পেট্রোল, অকটেন ও গ্যাস উৎপাদনের কৌশল উপস্থাপন করে তারা। এছাড়া বিদ্যুৎ সংকট দূর করার লক্ষ্যে নানা পদ্ধতি উপস্থাপন করে শিক্ষার্থীরা। বাংলাদেশ ও শ্রীলঙ্কা নারী দলের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে সিরিজ 2026-এর ট্রফি উন্মোচন হয়েছে। দুপুর 1:30টায় রাজশাহী স্টেডিয়ামে ট্রফি উন্মোচন করেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্ত। এ সময় তারা দলের প্রস্তুতি ও মাঠের পরিবেশ নিয়ে কথা বলেন। এছাড়া দুই দলই জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেন। আগামীকাল সকাল 9টায় ড্র অনুষ্ঠিত হওয়ার পর প্রথম ওয়ানডে ম্যাচ শুরু হবে। এরপর 22 এপ্রিল দ্বিতীয় ম্যাচ ও 25 এপ্রিল তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। যে টিমটা দেওয়া হচ্ছে আমি বলবো যে সিলেকশন যারা ছিলেন তারা খুব চিন্তা ভাবনা করে দিয়েছেন, ট্রাই করেছেন যে যেসব প্লেয়াররা আসলে সামনে টি20 ওয়ার্ল্ড কাপেও খেলবেন তাদেরকেও এই জায়গায় একটা ঝালিয়ে নেওয়ার একটা সুযোগ। আর সেকেন্ড হচ্ছে আমরা অবশ্যই ডেফিনেটলি সিরিজ যখন খেলতে যাচ্ছে আমরা প্রত্যেকটা পয়েন্ট অনেক বেশি ভ্যালিড, কারণ এটা হচ্ছে আমাদের বায়োলেটার সিরিজের ফার্স্ট। The same condition in Sri Lanka is not much different, but when we are playing in Dhaka it's different, and I feel this condition is a little bit good for the batters, and and hopefully we can score more runs and give good fight and playing good cricket in the middle. পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।